আজ অমাবস্যা। সব জায়গার মতোই মল্লিকাপুরের আকাশও আজ ঘন কালো আলকাতরার মতো অন্ধকারে ঢেকে রয়েছে। ঠিক এই সময়ই মল্লিকপুরের জমিদার বাড়ির ছাদে কেউ যেন খুব সন্তর্পণে উঠে এলো। দারোয়ানগুলোর চোখে ধুলো দিতে ছাদে উঠে পড়েছি। এবার তাড়াতাড়ি কার্যসিদ্ধি করে কেটে পড়বো। কোথায় কোথায় কোথায়? ওই তো হয়তো নিচে যাওয়ার দরজায়। কে? নিজের বিশাল বৈঠকখানার ঘরে কাশিরাম খুব অস্থির হয়ে পায়চারি করছিল। কাশিরাম এই মল্লিকপুরের সব থেকে সজ্জন ব্যক্তি, যদিও সেটা শুধু লোক সমাজে, কিন্তু তার অন্তরালে কাশিরামের চোরা কারবারির ব্যবসা রয়েছে। একসময় সে ছিল মল্লিকপুরের নায়েব, কিন্তু টাকার তছরূপ করতে গিয়ে ধরা পড়ে আগের জমিদার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। সেই থেকেই কাশিরাম প্রতিশোধ নিতে চায়। এখন কাশিরামের সামনে 2-3 জন লোক কাঁচুমাচু মুখ করে তার সামনে দাঁড়িয়ে আছে। কাশিরাম রাগে চিৎকার করে বলে উঠল, আবার এই নিয়ে আবার সেই একই ঘটনা, এক আর কত? আমাদের আর কত লোক এইভাবে প্রাণ দেবে? আমরা কি করো কথা? ওই জমিদার পূর্বক কোথাকার একেতে মাথা গরম রয়েছে, তার মধ্যে আবার তোর যাচ্ছে কথা। আমি কি করব? তুতলিয়ে যাচ্ছে। জায়গায় এসব কথা ছাড়। আমার বল কেমন হচ্ছে এরম বারবার? হ্যাঁ, কেন হচ্ছে? কেন আমরা অসফল হচ্ছি? একে একে সুজয়, গোপাল, ভোম্বল সকলেই জমিদার বাড়িতে গেছিল, কিন্তু সকলেরই মৃত্যু একরকম ভাবে হচ্ছে। হ্যাঁ কথা, ছাদের মধ্যে থেকে কেউ যেন ছুঁড়ে আছড়ে ফেলে দিয়েছে। আর ওই যে শেষ ছেলেটা মদনের থেঁতলে যাওয়া দেহটা দেখে তো আমার অব্দি গা গুলে উঠেছিল। কি ভয়াবহ! কি ভয়াবহ! মদনের চেহারা তো ছোটখাটো ছিল না। ওকে ওই ছাদ থেকে ছুঁড়ে ফেলার মানে যে বা যারা করেছে তার চেহারা 7 ফুট মতন হবে। আমি তো এটা বুঝতে পারছি না যে 7 ফুট চেহারার লোক কি আদৌ হওয়া সম্ভব? কত এটা ভেবেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। বারবার এটাই ঘটে চলেছে। কিন্তু জমিদার বাবু তো নিপাত ভদ্রলোক। আমাদের ছেলেরা জমিদার বাড়ির চারিদিকে অনেক ঘোরাঘুরি করেছে, কিন্তু ওই রকম চেহারার একটা লোক ওদের কিন্তু চোখে পড়েনি। তারা কি করে হচ্ছে এগুলো? ওই বাড়ির মধ্যে যে গুপ্তধন রয়েছে সেটা তো দেশের সম্পদ নয়, ওতে পাল যুগের মুদ্রা রয়েছে। আমি যখন নায়েব ছিলাম তখনই ওটা হস্তগত করতে চেয়েছিলাম, কিন্তু ওই জমিদার ধরে ফেলেছিল। আমি জানি ওই মুদ্রা অমূল্য। কথা আমরা চেষ্টা করছি, কিন্তু ওই জমিদার বেটার কোনো বদ অভ্যাস নেই। না বেটা মদ খায়, না মাংস, আর না। কিন্তু মেয়ে মানুষ, সেই নেশা যে সব থেকে বড় নেশা, তার থেকে কি পুরুষ মানুষ বাঁচতে পারে? উর্বশী কাশিরামের একমাত্র মেয়ে, যার রূপ, তার অপূর্ব সৌন্দর্য দেখে তাকে অপ্সরার থেকে কোনো অংশে কম মনে হয় না। এ কি খুকি, তুই এখানে কি করছিস? আরে সব কি বলছিস কি? হ্যাঁ, আমি বাবা, আর আমি যা বলছি ভেবেই বলছি। এইভাবে একের পর এক আমাদের কত লোক মরবে বলো তো। কিন্তু এতে তুই কি করতে পারবি? জমিদার মনোহর চক্রবর্তীর ছেলে তো আরো সৎ। যেটা এরা কেউ করতে পারেনি। বাবা, তুমি তো জানো পুরুষ মানুষের মন বড্ড দুর্বল। ছলে বলে কৌশলে এদের যত ফাঁদে ফেলবে, এরা ততই মন প্রাণ সব সঁপে দেবে। কিন্তু দিদিমণি, এই জমিদার কিন্তু খুব সৎ চরিত্রের ব্যক্তি। ওর নামে না কোনো কুৎসা নেই, বিয়ে হয়েছে বলেও কোনো খবর নেই। এমন একজন নিরস ব্যক্তি কি আদৌ এই প্রলোভনে পা দেবে দিদিমণি? দেবে ফটিকদা, দেবে। পুরুষদের বাইরের মোড়কটা যেমনই হোক না কেন, ভেতরটা সব এক। বাবা, তুমি চিন্তা করো না, এবার ওই গুপ্তধন এই উর্বশী আদায় করে নিয়ে আসবে। কারণ নতুন নতুন পুরুষদের নিজের জালে আটকে ছটফট করতে দেখতে আমার যে বড্ড ভালো লাগে। মল্লিকপুরের জমিদার বাড়িতে আজকে খুব তোড়জোড় চলছে, কারণ আজ জমিদার গৌরবের জন্মদিন।
সৎ, চরিত্রবান, প্রজাবৎসল জমিদার আজকে 34 বছর পেরিয়ে 35-এ পা দিতে চলেছেন। আর নিজেদের প্রিয় জমিদারকে শুভেচ্ছা জানাতে দলে দলে লোক জমিদার বাড়ির সামনে একত্রিত হয়েছে। গৌরবের মা প্রভা দেবী গৌরবকে পায়েস খাইয়ে বললেন, তোর জীবনটা যেন এই পায়েসের মতো মিষ্টি হয়। অনেক অনেক উন্নতি কর বাবা। আর পরের বাক্যটা না বললেও চলবে মা, এত বছর ধরে তো বলছো। শুধু তুমি আমার সঙ্গে থেকো, আর কিছু চাই না। পাগল ছেলে আমার, মা বাবা কি আর সারা জীবন সন্তানের সঙ্গে থাকতে পারে? এই জন্যই তো আমার তোকে নিয়ে এত ভাবনা রে খোকা। মা, তুমি আজকের দিন অন্তত শুরু করো না। তার চেয়ে বরং বলো, আমার জন্মদিনের দুপুরের খাবারে তুমি রাজ্য তো? আমার কিন্তু চিতল মাছের মুইঠা চাই মা। হ্যাঁ রে হ্যাঁ, আমি আমি নিজের হাতেই সবটা করব, তোর কোনো চিন্তা নেই। বেশ বেশ, আমি তাহলে একবার ঘোড়ার গাড়ি নিয়ে ওই মল্লিকাপুর প্রদক্ষিণ করে আসি, কেমন? জানোই তো আমার শুভেচ্ছা জানাতে কত কত মানুষ পথে অপেক্ষা করে আছে। আসি মা। বেশ খোকা, যা, তাড়াতাড়ি ফিরে আসিস। জমিদার গৌরব তার ঘোড়ার গাড়ি আর একদল পেয়াদা নিয়ে মল্লিকাপুর প্রদক্ষিণ করতে বেরিয়ে গেল। সকালের মিঠে রোদে গৌরব যখন প্রজাদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে এগিয়ে চলল, ঠিক তখনই একটি মেয়ে, বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও, ওরা ওরা আমাকে মেরে ফেলবে। কে এটা? জমিদার বাবু গাড়ির সামনে এসে গেছে, সরিয়ে দে তাড়াতাড়ি। দাঁড়াও, আমি দেখছি কি হয়েছে ওর। আরে জমিদার বাবু কান্নাকার মেয়ে, কি জানি কি করে এখানে এলো। আপনি ভাববেন আমরা দেখে নিচ্ছি। না না, তা হয় না, দেখে তোকে ভদ্রবাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে। আর মেয়েটা বারবার বাঁচানোর কথা বলছিল। না না পেয়াদা, ওকে আমার গাড়িতে তোলো। কিন্তু জমিদার বাবু, অচেনা অজানা একটা মেয়েকে কি এইভাবে গাড়িতে তোলা ঠিক হবে? আমি বলছি তো, ওকে আমার গাড়িতে তোলার ব্যবস্থা করো। আমার এলাকায় একজন নারীর সম্মানের থেকে বড় আর কিচ্ছু নয়। পেয়াদারা স্থানীয় কয়েকজন মহিলার সাহায্যে উর্বশীকে জমিদার বাবুর গাড়িতে তুলে দিল। জমিদার বাবু তখন প্রবল উৎকণ্ঠায় উর্বশীর দিকে তাকিয়ে রয়েছেন। উর্বশীর গলায় হাতে কালশিটের দাগ, চোখের ওপর আঘাতের চিহ্ন স্পষ্ট। গৌরব মনে মনে ভাবল, আহারে, অমন সুন্দর মেয়েটাকে কি এমন করে মেরেছে? নিশ্চয়ই কেউ খুব অত্যাচার করেছে, কিন্তু কেন? বাঁচাও, ওরা ওরা আমাকে মেরে ফেলবে, দয়া করে আমাকে বাঁচাও। কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনি একদম ঠিক আছেন? শুনছেন? আপনি আপনি কে? আমাকে কিছু করবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। বাবা, আপনি চিন্তা করবেন না, আমি মল্লিকাপুরের জমিদার গৌরব চক্রবর্তী। আর আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আপনি এই মুহূর্তে একদম সুরক্ষিত রয়েছেন। আপনি আপনি জমিদার বাবু? কি সৌভাগ্য আমার জমিদার বাবু। আমি কি বলেছি আপনাকে? বাবা, দয়া করে কাঁদবেন না। দেখুন, আমি এই মল্লিকাপুরের জমিদার। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি লক্ষ্য রাখা আমারই তো কর্তব্য। আমাকে বলুন, আপনার বাড়ি কোথায়, আর আপনার পরিবারের লোকজনই বা কোথায়? সে অনেক কাহিনী জমিদার বাবু। আমি এক অভাগী দুঃখী মেয়ে, খুব ছোট বয়সেই বাপ মাকে হারিয়ে মামার বাড়িতে থাকতাম। মামা ভালো ছিলেন, কিন্তু মামি আমাকে দুই চোখে সহ্য করতে পারতেন না। তাই মামা মরে যেতেই মামি আমাকে একদল লোকের কাছে বিক্রি করে দেন। তারা আমাকে দিয়ে কাজ করাতো, আর কাজ না করলেই জুটতো মারধর, অত্যাচার। অনেকদিন ধরেই না আমি পালানোর চেষ্টা করেছিলাম। আজকে সুযোগ পেয়ে আমি পালিয়ে আসি, আর তারপরেই কি? আমি তো ভাবতাম আমার মল্লিকাপুরের প্রজারা সুরক্ষিত, তাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই। কিন্তু এখন তো আমাকে আপনি ওদের নাম বলুন, ওরা কোথায় আপনাকে বন্দি করে রেখেছিল? ওরা ওরা না, আমি মনে করতে পারছি না।
বেশ বেশ বেশ, থাক থাক থাক, আপনাকে মনে করতে হবে না। আপনি পরে মনে পড়লে আমাকে কিন্তু বলবেন। আপনাকে এখন বাইরে কোথাও রাখা যে সুরক্ষিত নয়। আপনি বরং এক কাজ করুন, জমিদার বাড়ির অতিথি কক্ষে আপনি থাকবেন। অতিথি কক্ষে থাকার জন্য তো আমি আসিনি জমিদার বাবু। আমাকে যে তোমার একদম কাছে থাকতে হবে, এত কাছে যেখান থেকে আমি আমার কার্য সিদ্ধি করতে পারি। আপনি চিন্তা করবেন না, ওখানে আপনি একদম সুরক্ষিত থাকবেন। জমিদার বাবু, আপনার অনেক বড় মন। এইরকম অভাগী মেয়েকে আপনি যে জমিদার বাড়িতে ঠাঁই দিচ্ছেন, এই আমার সৌভাগ্য। কিন্তু আমি হলাম ঘর পোড়া গরু, তাই হয়তো একটুতেই ভয় লাগে। আপনি যে আমাকে উদ্ধার করেছেন, এটা তো ওখানে সকলেই দেখেছে। আমি বলছি না যে আপনার কর্মচারীরা অসৎ, কিন্তু কেউ তো এমন হতেই পারে যে আমার অতিথি কক্ষে থাকার কথা ওদের জানিয়ে দিল, আর ওরা এসে... না না না, আমি আর ওই নরকে যেতে চাই না। না, আমি আর ওই নরকে আপনি যেতে চাই না। আপনি শান্ত হন, শান্ত হন। আপনি দয়া করে শান্ত হন। ঠিক আছে, আপনি জমিদার বাড়ির অন্দরমহলেই থাকবেন। সেখানে থাকলে তো কোনো ভয় নেই। ধন্য, আপনি ধন্য জমিদার বাবু। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, কখনো না। উর্বশী খুব সন্তর্পণে গৌরবের হাত স্পর্শ করল। সে চকিত দৃষ্টিতে দেখল গৌরবের মুখের ভাব, কিন্তু অবাক হলো গৌরবের মুখের অভিব্যক্তিতে বিন্দু মাত্র পরিবর্তন হলো না। সে খুব সাবধানে উর্বশীর হাত সরিয়ে দিল। গৌরবের কিছু যেন একটা মনে পড়তেই সে বলল, এ বাবা, এতক্ষণ ধরে কথা বলছি অথচ আপনার নামটাই জানা হয়নি। আপনার নাম? আমার নাম চারুমতি। আপনি চারু বলে ডাকলে খুশি হব। নিজের চরিত্রের ওপর তোমার খুব দিমাগ না জমিদার? তোমার চরিত্র যদি আমি রাস্তায় নামিয়ে টুকরো টুকরো করে না ছিঁড়তে পারি, আমার নাম উর্বশী নয়। আরে মা, তুমি সারাদিন কাছারিতে যা চাপ যায়, তা একটু জিরিয়ে নিচ্ছিলাম। তা বেশ করেছিস বাবা, সারাদিন কেবল প্রজাদের নিয়েই ভেবে যাচ্ছিস। কখনো তো এই বুড়ি মাকে নিয়েও ভাবতে পারিস? হ্যাঁ, কি বলছো মা? তোমার কথা যে আমি সবার আগে ভাবি। তুমি হলে আমার পৃথিবী। তোর যত কথা শুধু মুখে, কাজের বেলায় অষ্টরম্ভা। কেন মা, আমি তোমার কোন কথা রাখিনি বলো? খোকা, আমার একটাই কথা, তুই একটা বিয়ে কর বাছা। আমি একটু দেখে শান্তিতে চোখ বুঝি। মা, আবার? আমি তো বলেছি এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, তবুও তুমি বারবার... আমার হয়েছে যত জ্বালা। আচ্ছা, ওই যে মেয়েটাকে সোজা বাড়িতে এনে তুললি, তার নাম পরিচয় তুই কিছু জানিস? ও এক অভাগিনী মা। ওর মামি ওকে কিছু শয়তান ছেলের কাছে বিক্রি করে দিয়েছিল। ওকে সুরক্ষিত রাখতেই আমি এই বাড়িতে ওকে এনেছি। আরে বাবা, সে ঠিক আছে, কিন্তু ওকে অতিথি কক্ষে অথবা বাইরের কোথাও রাখতে পারতি। এমন সমস্ত বয়সের মেয়েকে সোজা জমিদার বাড়ির মধ্যে নিয়ে আসা কি ঠিক? মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। তোমাদের জমিদার বাবু যে কতটা নিরস সে সকলেই জানে, তাই কোনো চিন্তা নেই। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। সেদিন প্রভাদেবী গিয়েছেন তার দিদির সাথে দেখা করতে। জমিদার কাছারি থেকে কাজ সেরে খাবার জায়গায় ঢুকেই দেখলো আসন পাতা। সে হাঁক দিল, তপনদা, সীতামাসি, কোথায় গো তোমরা? তপনদা, সীতাদি সকলেই গ্রামের নাম সংকীর্তন শুনতে গিয়েছে, কেউ বাড়ি নেই। সে কি, তাহলে নায়েব মশাইকে বলে অন্য কাউকে নিয়ে আসা যেত। আপনি এত কষ্ট কেন করতে গেলেন? কি যে বলেন জমিদার বাবু, আপনি আমার দেবতা। আপনার জন্য সামান্য সেবা করলে সে তো আমার পরম সৌভাগ্য। আমরা জাতি বামুন, তাই আপনি নিশ্চিন্তে আমার হাতের রান্না খেতে পারেন। এ মা, ছি, আমি তো শুধু আপনার কষ্টের কথাই ভেবে বলেছিলাম। আপনি সব... কষ্ট আমার জীবনের অপর নাম জমিদার বাবু, ও নিয়ে আমি ভাবি না।
তবে রান্না করতে আমার বড় ভাল লাগে। যদি আপনি হুকুম করেন তাহলে হেঁসেলটা আমি সামলাতে পারি। হেসেল সামলানোর জন্য তপনদা সীতামাসি তো রয়েছেন। আপনার ইচ্ছে হলে আপনি সেলাই বা বাগানের কাজ দেখতে পারেন। জমিদার বাবু, আপনার খাওয়ার সময় চলে এলাম বলে ক্ষমা করবেন। আসলে তহবিলের কিছু জরুরি কাজের জন্য ওই অর্থ কোষ থেকে একটু টাকার প্রয়োজন। যদি আপনি চাবিটা একটু দিতেন। কিন্তু চাবি তো আমি নায়েব মশাই ছাড়া কারোর হাতে দেব না। তিনি কোথায়? ও, নায়েব মশাই তো বাড়ি গেছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি চাবিটা নিয়ে যেতে পারি জমিদার বাবু। না চারুমতি, ওটা নায়েব মশাই ছাড়া আর কারো হাতে দেওয়া যাবে না। তুমি এখন যাও, আমি খেয়ে উঠে যাচ্ছি। তার মানে ওই অর্থ কোষের ভেতরেই রয়েছে সেই গুপ্তধন। তাই এই জমিদার ওই চাবি কারোর হাতে দেয় না। বেশ, আমিও দেখি তুমি কতদিন আমার নাগাল থেকে বাঁচতে পারো। এরপর কেটে গেছে কয়েকদিন। উর্বশী এখন প্রভাদেবীর সাথে সাথে থেকে তার মন জয় করতে শুরু করে দিয়েছে। জানতে পেরেছে যে তিনিও চান তার ছেলে সংসারী হোক, কিন্তু ছেলের বিয়েতে সায় নেই। উর্বশী গৌরবের দিনলিপি জেনে নিয়েছে। সে জানে প্রতিদিন সন্ধ্যের দিকে সে ছাদে বসে পাখিদের খেতে দেয়। সেদিন বিকেল থেকেই আকাশে মেঘ জমেছিল। উর্বশী খুব সাবধানে ছাদে গিয়ে দেখল জমিদার আনমনে বসে আছেন। উর্বশী যেন হঠাৎ করেই ছাদে গেছে এমনভাবে উঠে বলল, আরে জমিদার বাবু, আপনি এখানে? আমি তাহলে পরে আসব। আরে না না, তা কেন? আসুন না। এই প্রকৃতি, এই পাখি কি আমার সম্পত্তি নাকি? যে কেউ আসতে পারে। না, আপনি এখানে সময় কাটাচ্ছেন, আমি থাকলে যদি ব্যাঘাত হয়। কোনো ব্যাঘাত হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন চারুমতি। জমিদার বাবু, আমি কিন্তু আপনাকে চারু ডাকতে বলেছিলাম, আর আমি আপনার চেয়ে অনেক ছোট, তাই আপনি বলে লজ্জা দেবেন না। এ বাবা, তা বললে কি হয়? আমি সব মহিলাদের আপনি বলেই সম্বোধন করি। আপনিও তার ব্যতিক্রম নন। আরে আরে, সাবধানে। কয়েকটা মুহূর্ত উর্বশী তখন যেন গৌরবকে নিজের সুন্দর পেলব শরীর দিয়ে মোহগ্রস্ত করতে চাইছে। সে চোখ বন্ধ করে রয়েছে। গৌরবও যেন অপ্রস্তুত হয়ে পড়েছে। আপনি আপনি সামান্য বজ্রপাতকে এত ভয় পাচ্ছেন? আমাকে ক্ষমা করবেন, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, ভুল বুঝবেন না আমায়। বেশ, এবারে নিচে যাওয়া যাক। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই জমিদার কি ধাতু দিয়ে তৈরি, যে এই উর্বশীর রূপে মোহে বড় বড় লোকেরা কাদা হয়ে যেত, আর জমিদার ধরাই দিচ্ছে না। এদিকে দিনও পেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কিছু না করতে পারলে বাবা আমায় ফিরে যেতে বলবে, আর এই উর্বশী তো হেরে ফিরবে না। এরপর আরও কয়েকটা দিন কেটে গেছে। উর্বশী আরও কয়েকবার চেষ্টা করেছে জমিদারকে কাছে পাওয়ার, কিন্তু জমিদার তাতে ধরা দেন। সেদিন উর্বশী একটা পরিকল্পনা করল। সে খুব বুদ্ধি করে এক অমাবস্যার রাতকে বেছে নিল। তখন রাত প্রায় 1টা। সে আগেই পেয়াদা আর লাঠিয়ালদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, তাই গোটা জমিদার বাড়ি যেন ঘুমিয়ে রয়েছে। আর পারছি না, পারছি না, আমি আর পারছি না। কি হলো? কারো কান্নার আওয়াজ মনে হচ্ছে, কিন্তু এই রাতে কে কাঁদছে? না, দেখতে হবে তো। চারুমতি, আপনি রাতের বেলা এখানে দাঁড়িয়ে কাঁদছেন কেন? কি হয়েছে? আপনি আপনি এসেছেন কেন? আমি তো কাউকে ডাকিনি। আমি আপনার বাড়িতে আশ্রিতা হয়ে রয়েছি বলে আপনার অনেক অপমান সহ্য করেছি, কিন্তু তাই বলে কি কাঁদার স্বাধীনতাও আমার নেই? চারুমতি, চারুমতি, এসব কি বলছেন? কে আপনি? কে আপনাকে অপমান করেছে? আর আপনি সেসব আমাকে আগে বলেননি কেন? অন্যেরা দোষ করলে না হয় আপনার কাছে অভিযোগ করা যায়, কিন্তু যখন দোষ আপনার, তখন কার কাছে অভিযোগ করব? হ্যাঁ, আমি
আমি আপনাকে অপমান করেছি, কিন্তু কখন? আপনি বুঝবেন না, কোনো দিনও বুঝবেন না। যদি জানতাম আমার জীবন আগের থেকেও আরো কষ্টের হবে, তাহলে কোনো দিন এখানে আসতাম না। কি বলছেন কি আপনি? এখানে এসে আপনার কষ্ট হয়েছে? কিসের কষ্ট? দেখুন, আমায় বলুন, দয়া করে বলুন, আমি যে কিছুই বুঝতে পারছি না। সব কথা সব জায়গায় বলা যায় না জমিদার বাবু, কিছু কথা একান্তে বলতে হয়। হ্যাঁ, আমি তো আপনার আশ্রিতা, আমাকে নিজের কক্ষে প্রবেশ করতে দেওয়া যে অপরাধ। আসুন, আসুন আমার সঙ্গে। বলুন, এবার বলুন, কি কষ্ট দিয়েছে আমি আপনাকে? তুমি সত্যি বোঝো না আমি তোমাকে ভালোবাসি জমিদার বাবু। যেদিন থেকে এই বাড়িতে এসেছি, শয়নে স্বপনে জাগরণে তোমায় ভালোবেসেছি, আমার সর্বস্ব তোমার। কিন্তু তুমি না বুঝে বারবার আমায় দূরে ঠেলে দাও। এ বুঝে অন্যায় নয়? চারুমতি, আপনি... চারু, শুধু চারু, আর আপনি নয়, তুমি। আমি তো তোমার, শুধু তোমার। চারুমতি, আপনি ঘরে যান। আপনার মানসিক পরিস্থিতি একদম ঠিক নেই, আপনি দয়া করে ঘরে যান। আর যদি না যাই, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে তুমি আর আমি। আমায় নিজের করে গ্রহণ করো জমিদার, কাছে টেনে নাও আমায়। উর্বশী তখন নিজের নাক পাশ দিয়ে গৌরবকে আঁকড়ে ধরেছে। গৌরবের মনে হচ্ছে তার সংযম যেন ভেঙে পড়ছে। উর্বশীর উষ্ণতা তাকে গ্রাস করছে। কয়েকটা মুহূর্ত, নিমেষে একটা মুখ ভেসে উঠল গৌরবের চোখের সামনে। চারুমতি, এক্ষুনি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আর যদি না যাই? এই রাতে এই অন্ধকার ঘরে তুমি আমাকে নিয়ে এসেছো। এবার আমি যদি চিৎকার করে লোক জড়ো করে বলি তুমি আমার সম্মানহানি করতে চেয়েছিলে, তোমার এই সৎ চরিত্রবান ভাবমূর্তির কি হবে ভেবেছো? চারুমতি, এ কি বলছেন আপনি? এসব মিথ্যে। সেটা আমি জানি জমিদার, কিন্তু বাকিরা জানে না। যদি ভালো চাও, যা বলছি তাই করো। তুমি আমাকে ধমকি দিচ্ছ? কে তুমি? কি তোমার পরিচয় বলো? সেসব পরে যেন, আগে অর্থকোষের চাবি আমায় দাও, নইলে... উর্বশীর কথা শেষ হলো না, মুহূর্তের মধ্যেই যেন একটা ঝড় ঘরে ঢুকে এলো। উর্বশী বিস্ফারিত চোখে দেখল একটা নারী মূর্তি এসে দাঁড়িয়েছে। তার চোখে হিংস্রতা, চুল খোলা। গৌরব কাঁপা কাঁপা গলায় বলল, আশা, 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 তুমি? যতবার কোনো পাপাত্মা তোমার ক্ষতি করতে আসবে, আমি তাদের শেষ করে দেব। বাঁচাও, বাঁচাও, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আশার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তাকে নিয়ে চলল ছাদের কিনারে। আশা, আশা, তুমি এসেছো? আশা, তুমি এসেছো? হ্যাঁ গো, মরে গেলেও আমি যে তোমার স্ত্রী গো, সেই দায়িত্ব পালন তো করতেই হবে। যতবার কেউ তোমার ক্ষতি করতে আসবে, আমি আসব, এভাবেই দুষ্টের দমন করতে আসব। এই জন্মে আমরা একসঙ্গে থাকতে পারিনি আশা, তবে পরের জন্মে আমরা আবার এক হব, কেমন? পরদিন কাশিরামের লোকেরা দেখল পথের ধারে উর্বশীর লাশ পড়ে রয়েছে। সেই একই ভয়ার্ত দৃষ্টি।